দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। শীতলের পরনে হাফ প্যান্ট, গোসলে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। শীতল একটা তলে কোমরে জড়িয়ে দরজার কাছে এসে বলল, কে? ওপাশ থেকে হোটেল বয়ের কণ্ঠ শোনা গেল, স্যার, শরবতটা নিন। শীতল দরজা খুলে শরবতের গ্লাস হাতে নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, ওয়াও, আনারসের শরবত। স্যার, যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। শীতল দরজা লাগিয়ে দিয়ে ঢকঢক করে শরবত খেয়ে নিল। তারপর গোসলে ঢুকতে যাবে এমন সময় আবারও দরজায় ঠক ঠক শব্দ। শীতল একাই হোটেলে উঠেছে, কাজেই ওই রুমে হোটেল বয় ছাড়া আর কারো আসার প্রশ্নই নেই। এবার তলে ছাড়ায় দরজা খুলে মাথা বের করে দিল শীতল। দরজার ওপাশে একজন সুন্দরী হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। শীতল যথাসম্ভব চেষ্টা করল নিজেকে দরজার পেছনে আড়াল করার। মুখটা দরজার আড়ালে ঢেকে জানতে চাইল, কি চাই এখানে? মেয়েটা স্পষ্ট গলায় বলল, আমি ভেতরে আসতে পারি? না না, পারেন না। মেয়েটি থতমত খেয়ে বলল, আমার দরকার আছে, ভেতরে আসতেই হবে। আগে বলুন কি দরকার? অ্যাকচুয়ালি এই রুমে আমি ছিলাম, কিছুক্ষণ আগে রুমটা চেঞ্জ করেছি। আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, যদি কাইন্ডলি একটু। শীতল মেয়েটার মুখের ওপর দরজা আটকে দিয়ে বলল, ওয়েট এ মিনিট। দ্রুত কোমরে তলে পেঁচিয়ে দরজা খুলে দিয়ে বলল, আসুন। মেয়েটা এতক্ষণে ভালোভাবে খেয়াল করল শীতলের চেহারা, নিষ্পাপ বিশুদ্ধ মুখশ্রী, চোখে মুখে শুভ্রতা লেগে আছে। গায়ের রং দেখে মনে হচ্ছে গরুর দুধে কাঁচা হলুদ ও জাফরান মেশানো। সেই রঙের উপরে কালো খোঁচা খোঁচা দাড়ি দেখে অভিভূত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল মেয়েটি। চোখে পানি এসে গেল ওর, বুকের ভেতর দ্রিম দ্রিম করে হাতুড়ি পিটতে লাগলো। হঠাৎ করে এরকম আবেগী হয়ে পড়ার কারণ বুঝতে না পেরে মাথা নিচু করে ফেলল মেয়েটা। মেয়েটার চোখের দিকে তাকিয়ে শীতলের অস্থির লাগতে শুরু করেছে। কেন যেন মেয়েটাকে সেই চিঠির মেয়েটা মনে হচ্ছে, যার চিঠি পড়ে পাগলের মতো অবস্থা হয়ে গেছে শীতলের। যখন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করতে যাবে, তোমার নাম কি শ্যামলতা, তার আগে মেয়েটা বলল, হাই, আমি শ্রবণা। আশাহত হয়ে মাথা নিচু করে ফেলল শীতল। শ্যামলতা ছাড়া আর কারো দিকে তাকিয়ে সময় নষ্ট করা মানেই ওকে ঠকানো। শীতল বাথরুমের দিকে যেতে যেতে শ্রবণাকে বলল, আপনার কি হারিয়েছে সেটা খুঁজে নিন। শ্রবণা কিছু বলার আগেই বাথরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল শীতল। নাম শুনে এরকম মুখ কালো করলো কেন ছেলেটা? কেউ পরিচিত হতে চাইলে নিজের নামটা বলতে হয়, সেই ভদ্রতাও নেই নাকি? মনে মনে নানান কথা ভাবতে ভাবতে শ্রবণা নিজের হারানো জিনিসটা খুঁজতে লাগলো। লোকটার সাথে দুটো কথাও হলো না। এটাই প্রিয় অসুখী না সেটা নিশ্চিত হওয়ার জন্য তো কথা বলতে হবে। মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল শ্রবণা। শ্রবণা নিজের রুমে এসে বালিশে মুখ গুজে কেঁদে ফেলল। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। এই ছেলেটাকে একেবারে প্রিয় অসুখের মতো দেখতে। প্রিয় অসুখ হচ্ছে শ্রবণার কাল্পনিক স্বপ্নপুরুষ। ভালোবাসা জিনিসটা বুঝতে শেখার পর থেকে ও মনে মনে কল্পনা করত একটা ছেলে রাজকুমারের মতো ওর জীবনে আসবে, ওর ভালোবাসায় আগলে রাখবে সবসময়। শ্রবণা প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ছেলেটার কথা ভাবত। কল্পনায় কতই না হতো, কখনো দূরের কোনো পাহাড়ে হারিয়ে যেত তার সাথে, কখনো জ্বরের ঘোরে কল্পনা করত ছেলেটা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমনকি রাস্তায় হাঁটতে হাঁটতেও কল্পনায় তার সাথে কথা বলতো শ্রবণা। ছেলেটাকেও অশোক বলে ডাকত। কল্পনায় যেরকম অবয়ব এঁকেছিল, মাঝে মাঝে যাকে নিয়ে ঘুমের ঘোরে হাবিজাবি স্বপ্ন দেখত, শীতলকে দেখার পর মনে হচ্ছে এটাই সেই অশোক, হুবহু সেই কাল্পনিক পুরুষটার মতোই দেখতে। এটা কি করে সম্ভব? সত্যি কি সেই মানুষটার দেখা পেলাম আমি? যদি তাই হয় তাহলে সে আমার সাথে এরকম আচরণ কেন করলো? নিজের মনকে নিজেই প্রশ্ন করল শ্রবণা। ডায়েরিতে লিখতে হবে কথাগুলি। শ্রবণার একটা কঠিন অভ্যাস হচ্ছে সেই প্রিয় মানুষটার কাছে সবসময় ও ডায়েরিতে চিঠি লিখে রাখত। এখানেও ব্যাগে করে ডায়েরিটা নিয়ে এসেছে ও, কিন্তু ব্যাগ খুলে সব জামাকাপড় বের করেও ডায়েরিটা পেল না। হঠাৎ করে বুকটা ছ্যাদ করে উঠল। ডায়েরি কোথায় গেল? চিন্তায় ভেঙে পড়ল শ্রবণা। ডায়েরিটা কোথায় হারিয়ে গেছে? তারপর পরে মনে হলো সেদিন সিএনজিতে পাওয়ার ব্যাংক বের করার সময় ব্যাগ থেকে সব কিছু বের করতে হয়েছিল। ডায়েরিটা কোনোভাবে পড়ে যায়নি তো? ওহ শিট! মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল শ্রবণা। ডায়েরিটা হারিয়ে গেলে শ্রবণা বাঁচবে কী করে? সেটাতে তো এতদিনের কত জমানো কথা, কত চিঠি, কত স্মৃতি জড়িয়ে আছে।
গোসল থেকে বের হয়ে শীতল বিছানায় এসে বসল। লেপের ভেতরে ঢুকে ব্যাগ থেকে ডায়েরি বের করলো। গতকাল এই ডায়েরিটা কুড়িয়ে পেয়েছে ও, কিন্তু ডায়েরির লেখাগুলো ও রাতের ঘুম হারাম করে দিয়েছে। শুধুমাত্র ডায়েরির কয়েকটা চিঠি পড়েই মেয়েটার প্রেমে পড়ে গেছে শীতল। ডায়েরি খুলে তৃতীয়বারের মতো প্রথম পৃষ্ঠাটা পড়তে আরম্ভ করলো। আমার একটা অসুখ আছে। অসুখটা হচ্ছে আমার প্রেমিক। সে আর সবার মতো ধরাশায়ী নয়। তাকে দেখলেই চেনা যায় যে খুব সহজ, কিন্তু ব্যাখ্যা করা কঠিন। আমার প্রেমিক শুধু ঠোঁট, স্তন, পেট, কোমর এসবের জন্য পাগল হয় না। ও পাগল আমার মায়া ভরা চোখ দুটোর জন্য। আমি জানি না এ চোখে আদৌ মায়া আছে কিনা, কিন্তু ও আমার চোখ দুটো বাঁধাই করে রাখতে চায়। ওর ভালো লাগে আমার হাত, আমার আঙ্গুল। যে আঙ্গুল কলম ধরতে জানে, কলমের শক্তিতে জয় করে নিতে পারবে হাজার হাজার মানুষের ভালোবাসা। আমি যতবার হেরে যাই ততবারই ও আমাকে অনুপ্রেরণা দেয়। আমার চঞ্চল পদচালনা ওকে মুগ্ধ করে। আমার দ্রুত কথা বলার ধরনটা ওকে মুগ্ধ করে। আমার সব অভ্যাস ওর ভালো লাগে। ও কখনো আমার ছবি রাখে না। ও আর সবার মতো বারবার ফোনও দেয় না। চোখে দেখা, অন্তরে ধারণ করা আর অনুভূতিগুলো জমিয়ে রাখার পর যখন দেখা হয়, তখন সব আবেগ চোখে ফুটে ওঠে। সেই পুরনো দিনের মতো প্রেমিক হতে চাইও। তাই যান্ত্রিক সম্পর্কগুলো ওর ভালো লাগে না। ও আমাকে তত বেশি মেসেজ পাঠায় না, তবে যেটা পাঠায় সেই কয়েকটা বাক্যে যেন হাজার হাজার লুকানো অনুভূতি খুঁজে পাই আমি। ছেলেটার চোখজোড়া খুবই মায়াবী, মুখে চাপদারি আর ভ্রু দুটো অনেক ঘন। গায়ের রংটা আমার চেয়ে একটু উজ্জ্বল, অনেক পরিষ্কার পরিপাটি। তবে ওর বেশি জামা কাপড় নেই। ওকে গোসলের পর অনেক স্নিগ্ধ দেখায়। ভেজা চুলগুলো হাত দিয়ে একবার নাড়লে এতটা মিষ্টি দেখায় যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ও অনেক কবিতা ভালোবাসে, মাঝে মাঝে কবিতা শোনায় আমাকে। আর আমার প্রতিটা বাক্যই নাকি ওর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ধ্বনির মতো লাগে। আমার কণ্ঠটাকে আমার চেয়েও বেশি ভালোবাসে ও। ও বলে সবচেয়ে কঠিনতম সৌন্দর্যের একটি হচ্ছে কণ্ঠ। এমন আবেগী কণ্ঠ শুনে নাকি একটা জীবন পার করে দেওয়া যায়। আর আমার গলার স্বরটা যখন ওঠানামা করে তখন নাকি ধরে ফেলতে ইচ্ছে করে। আমার ঘুম জানানো কণ্ঠটা নাকি ওর খেয়ে ফেলতে ইচ্ছে করে। বলাই হয়নি ওর কণ্ঠটা অনেক বেশি সুন্দর। ও কিছু জিজ্ঞেস করলে আমি কেন যেন কথার ঝুড়ি মেলে বসি। অজান্তেই কত কথা বলে ফেলি। কথা বলতে বলতে একসময় অবাক হয়ে উপভোগ করি ওর নিস্তব্ধতা। বুঝতে পারি ও আমার কণ্ঠটা ভেতরে ধারণ করছে, ভালোবাসছে, ওর ভাষায় খেয়ে ফেলছে। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি, তখনও বলে, শ্যামলতা, তোমার নিঃশ্বাসের শব্দটা অনেক ধারালো। এই একটা বাক্যই আমার ভেতরে ঝড় তুলে দেয়। মনে মনে কত আকুতি ভেসে আসে, অজান্তেই হয়তো চোখে পানি এসে যায়। ও অনুভব করে আমার হৃদয়ের কাঁপুনি। এত প্রখর সে কাঁপুনির ফিলটুকু আমিও বুঝতে পারি। আমার মতো করেই ওর ভেতরে ঝড় বইছে। এই যে হৃদয়ের জন্য হৃদয়ের আর্তনাদ। কোথায় একটা শূন্যতা সৃষ্টি হয়। একে অপরকে কাছে পেয়ে চোখে চোখ রেখে অজর ধারায় চোখ ভেজাতে ইচ্ছে করে। আত্মার সাথে আত্মার মিলন বুঝি এভাবেই হয়। আর শরীর, হ্যাঁ, আস্তে আস্তে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে দুজনের। আমি বুঝতে পারি আমার চেয়ে তার নিঃশ্বাসের শব্দটা আরও বেশি ধারালো, আমাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। বারবার কেঁপে ওঠে আমার শরীর, আমার ঠোঁট। তখন আমার কষ্ট হবে বুঝতে পেরেও কথা ঘোরায়। আমি অসুস্থ হলে সারা রাত জেগে প্রার্থনা করে আমার সুস্থতার জন্য। সবসময় আল্লাহর কাছে দোয়া করে আমার সফলতার জন্য, আমার শক্তির জন্য। আমি যেদিন অনিয়ম করে খাই তার পরদিন সেও একইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমার খুব জ্বর হলে ও সোজা বাসায় চলে আসে। নিজে বালতিতে পানি তুলে রুমে নিয়ে আমার মাথায় ঢালতে থাকে। আমার পরিবার নির্বাক চোখে চেয়ে থাকে, বলার মতো ভাষা থাকে না তাদের। ও মাথা মুছিয়ে দেয়, গামছা ভিজে দিয়ে বলে শরীরটা মুছে ফেলো। সেই মুহূর্তে আমার কেন যেন ইচ্ছে করে ওর কলার টেনে ধরে একদম কাছে টেনে নিয়ে বলি, তোকে ছাড়া আমি অপূর্ণ, আমি পূর্ণ হতে চাই। ইচ্ছে করে আমার জ্বরের ঘরে দুর্বল হয়ে পড়া শরীরটাকে ওর উপর ছেড়ে দিয়ে বলি, আমাকে একটু ভালোবাসবে। আমার উষ্ণ ঠোঁটে ঠোঁট রেখে একবার বলতে ইচ্ছে হয়, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এতদূর পড়ার পর চোখ বন্ধ করে ফেলল শীতল। প্রত্যেকটা বাক্য যেন ওকে ভেবে লেখা। সব বৈশিষ্ট্য পুরোপুরি শীতলের সাথে মিলে যাচ্ছে। শীতল ফিসফিস করে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শীতল আবারও ডায়েরি পৃষ্ঠায় চোখ বুলালো। ওর ভালোবাসার ধরনটাকে আমি সম্মান করি, আরও সম্মান করে আমার সব কিছুকে। আমরা একে অপরকে
অনেক ভালোবাসি, তাই না? এটাকে ভালোবাসা বলতে চাই না, কারণ ও আমার সত্তা, আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। শুধু ভালোবাসা শব্দটা দিয়ে তুলনা করলে কম হয়ে যায়। ভালোবাসার চেয়েও যদি প্রখর কোনো শব্দ থাকে, আমরা সেটার মধ্যে পড়ি। ওর নাম হচ্ছে অশোক। একটু ক্লিয়ার করে বলতে হয়, আমার হ্যালুসিনেশন, অর্থাৎ আমার একটা রোগ। খুব দীর্ঘ সময় একা থাকতে থাকতে আমার মনে একটা মানুষকে কল্পনা করে নিয়েছে। দিন দিন কল্পনাগুলো জীবন্ত হয়ে উঠছে। বাসে বসলে মনে হয় সে আমার পাশেই বসেছে, তার কাঁধে মাথা রাখে অনায়াসে। ব্যালকনিতে রেলিং ধরে দাঁড়ালে পেছন দিক থেকে এসে জড়িয়ে ধরে। এরকম ছোট ছোট আদরগুলোর পাশাপাশি আমার সব কিছুতে এত বেশি অবদান রাখছে যা বলার মতো না। আমি মাঝে মাঝে খুব পাগল হয়ে যাই ওর জন্য। যখন বেশি বেশি হ্যালোসিনেশন হতে থাকে, ওকে স্পষ্ট দেখতে পাই চোখের সামনে। খুব যে মন্দ লাগে তা কিন্তু নয়, সে আমাকে আগলে রাখে। আমার কল্পনা শক্তি এত প্রখর কেন আল্লাহ জানেন। জানি না একদিন সে কল্পনা থেকে বাস্তবে এসে হাজির হবে কিনা, তবে কল্পনা থেকে কখনো হারিয়ে গেলে হয়তো আমার মৃত্যু হবে, কারণ ওকে ঘিরেই আমার এত দূর চলে আসা। আমার সব অর্জনের পেছনে ওর অনুপ্রেরণা অনেক বেশি। ও আমাকে বাঁচিয়ে রেখেছে আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য। ও যেন কখনো না হারায়। এভাবেই থাকুক আমার অস্তিত্বে, আর আমাকে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সহায়তা করো। তারপর ধরা দিক বাস্তবে এসে। শীতল ডায়েরি থেকে চোখ তুলে বলল, আমি তো এসে গেছি রে পাগলি, কিন্তু তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? এতদিন ধরে তুমি আমার অপেক্ষায় আছো, আমিও যে তোমারই অপেক্ষায় ছিলাম। কিন্তু তোমার ঠিকানা জানি না, নাম জানি না, ডায়েরির কোথাও তোমার নাম লিখে রাখোনি। আমি কিভাবে খুঁজে পাবো তোমায় বলতে পারো? বুকের ভেতর তোলপাড় করতে শুরু করেছে। একটা মেয়ে এত আবেগ নিয়ে ভালোবাসতে পারে, এত সুন্দর করে কাউকে নিয়ে ভাবতে পারে, সেটা ভেবে ওর বুকের ভেতরটা কেমন কেমন করছে। শীতল এসিটা বাড়িয়ে দিয়ে গলা পর্যন্ত লেপ টেনে দিল। তারপর চোখ বন্ধ করে শ্যামলতাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করল। শ্যামলতা কথাটা চিঠির মাঝখানেই পেয়েছে শীতল। এছাড়া আর অন্য কোনো নাম এখনও চোখে পড়েনি। শুধুমাত্র এতটুকুই একটা নাম দিয়ে এত বড় পৃথিবীতে মেয়েটাকে কোথায় খুঁজে পাবে কে জানে। শীতল ওর কথা ভেবে সারা রাত ছটফট করেছে। কল্পনায় একটা উজ্জ্বল শ্যামবর্ণের মেয়ের ছবি এঁকে নিয়েছে। শ্যামলতা যেভাবে ওকে নিয়ে ভাবে, শীতল নিজেও মেয়েটাকে মনের মধ্যে গেঁথে ওকে নিয়ে ভাবতে শুরু করেছে। হঠাৎ শীতলের মনে হলো শ্যামলতা ওর পাশে। ওর হাত বাড়িয়ে শ্যামলতাকে ঝাপটে ধরলেই অনাবিল স্বাচ্ছন্দ্য বোধ করল। মনে হচ্ছে এতদিন পর পূর্ণ হয়ে গেল সে। নিজেকে কতটা সুখী মনে হচ্ছিল শীতল নিজেও তা অনুধাবন করতে পারছে না। ও জোরে জোরে বলল, আজ থেকে তুমিও আমার একটা অসুখ, আমার প্রিয় অসুখ। এখন তোমাকে জড়িয়ে ধরে তোমার কানের কাছে ফিসফিস করে কথা বলতে বলতে ঘুমাবো আমি, ওকে? শীতল সেটাই করল। বিড়বিড় করে কথা বলছিল আর থেকে থেকে শব্দ করে হাসছিল। হাসতে হাসতে একসময় চোখে ঘুম নেমে এলো। ঘুমিয়ে পড়ল অনায়াসে। এদিকে শ্রবণা স্থির থাকতে পারছে না, দরজার সামনে বারবার ঘুরঘুর করছে। লোকটা বাইরে গেছে নাকি ভেতরে আছে বুঝতে পারছি না ও। একবার ওর দরজার সামনে বারান্দাতেই বসে পড়ল শ্রবণা। কিছুক্ষণ মনে মনে প্রার্থনা করল খুব তাড়াতাড়ি যেন লোকটার সাথে দেখা হয়ে যায় আর কথাও হয়। শ্রবণা নিশ্চিত হতে চায় এটাই তার অসুখ কিনা। গালে হাত দিয়ে অনেকক্ষণ বসে রইল। এখনও দরজা খুলছে না। লোকটাকে রুমে একাই দেখেছিল। একা একটা লোক এতক্ষণ রুমে কি করছে? আজব ব্যাপার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। মানুষ বউ নিয়ে হানিমুনে এলেও তো একবার রুম থেকে বের হয়। শ্রবণার মনটা বিষণ্ণ হয়ে আছে। একদিকে ডায়েরি হারিয়ে গেছে, আরেকদিকে অসুখ বেড়ে গেছে। প্রিয় অসুখ আজ সামনে এসে হাজির। ওনার মুখটা আরেকবার দেখার জন্য মনটা আঁকুপাকু করছে। উনি সেটা বুঝবেন কি করে? এ যে কেমন জ্বালা, কেবল যার হচ্ছে সেই টের পাবে। ডায়েরিতে লিখলে স্বয়ং ডায়েরিও বুঝবে না মেয়েটার বুকের ভেতর ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে। কষ্টে কান্না আসছে শ্রবণার। টানা 2 ঘন্টা দরজার সামনে অপেক্ষা করার পরে যদি কেউ দরজা না খোলে, এভাবে বসে থাকাটা বোকামি হয়ে যায়। পরক্ষণেই শ্রবণার এটা মনে হলো যে এতক্ষণ এভাবে বসে থাকার চেয়ে দরজায় নক করলেই তো সে দরজা খুলত। অসুখে দেখার পর থেকে সত্যি সত্যি মাথার নাটবল্টু ঢিলা হয়ে গেছে। একটা বুদ্ধিও আছে না। শ্রবণা দরজায় এসে কয়েকবার ঠকঠক করল। শীতলের ঘুম ভেঙে গেছে। ও ঘুমের ঘুরে বলল, শ্যামলতা,
দরজাটা খুলে দাও তো। পরক্ষণে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, না না শ্যাম, তুমি শুয়ে থাকো। কে নাকি এসেছে। আমি চাই না আমি ছাড়া আর কোনো পুরুষ তোমাকে দেখো। নিতান্তই একা একা কথা বলতে বলতে উঠে গিয়ে দরজা খুলল শীতল। ঘুমের ঘরে দেখল সামনে শ্যামলতা দাঁড়িয়ে। হার্টবিট অনেকটা বেড়ে গেল শীতলের। শ্যামলতা ও রীতিমতো হাঁপাতে শুরু করলো। মনে হচ্ছে হাঁটু কাঁপছে ওর। মাথাটা ঝাড়া দিতে টের পেল সকালে যে মেয়েটা রুমে এসেছিল তিনি আবার এসেছেন। ওর নাম শ্যামলতা নয়, শ্রাবণী না কি যেন একটা নাম। মেয়েটা নিষ্পলকভাবে তাকিয়ে আছে, একবার চোখের পলকও ফেলছে না। আস্তে আস্তে চোখে পানি জমতে শুরু করেছে। বরফ ফ্রিজ থেকে বের করে বাটিতে রাখার পর যেমন ধীরে ধীরে গলতে থাকে, ঠিক সেভাবে মেয়েটার চোখের মণি থেকে আস্তে আস্তে জল পড়ছে। পাকাপোনো থামিয়ে শীতল জিজ্ঞেস করল, আবার কি খুঁজতে এসেছেন? আপনাকে? আমাকে? আমি কি আপনার জিনিস? জি। জি মানে? শ্রবণা থতমত খেয়ে বলল, সরি, আসলে আপনার সাথে কথা বলতে এলাম। শীতল কথা বলে খুবই ধীর গতিতে ও ধীর গলায় বলল, আমার সাথে কেন? শুনুন, আমি আপনার কোনো জিনিস না। আপনি আমার পরিচিত কেউ না। পরিচিত হওয়ার ইচ্ছেও আমার নেই। আমি ঘুমাচ্ছি, আপনি এখন যান। শ্রবণা বলল, আপনি ঘুমান। আমি তো আপনাকে ঘুমাতে বারণ করব না। আপনি ঘুমান না। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো যায়? আমি তো ঘোড়া নই, আমি মানুষ। আমাকে শুয়ে শুয়ে ঘুমাতে হবে। শ্রবণা মৃদু স্বরে বলল, তাহলে শুয়ে শুয়ে ঘুমান। আমি তো আপনাকে বাধা দিচ্ছি না। শীতলের গলা অনেক শীতল, ঠান্ডা। অন্যান্য ছেলেদের মতো দ্রুত গতিতেও কথা বলতে পারে না। আর কোনো কথা বলার সময় ওর মুখে হাসিও আসে না। শীতল শীতল গলায় বলল, এভাবে দরজা আটকে রাখলে কিভাবে ঘুমাবো? আমি কি দরজায় শুয়ে পড়ব? না না, আপনি ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। একটা মেয়ে মানুষকে দরজায় রেখে আমি দরজা আটকে দিব? না না, দরজা আটকাতে হবে না। তাহলে কি দরজা খোলা রেখে ঘুমাবো? না না, আপনি এক কাজ করুন, দরজা লাগিয়ে দিন। ওকে, আপনি তাহলে চলে যান। না না, আমি তো চলে যেতে আসিনি। শীতল ভ্রুকুচকে বলল, তাহলে কি ঘুমাতে এসেছেন? না না, আমি তো। আপনি সেই তখন থেকে নানা নানা করেই যাচ্ছেন কেন? আগে জানতাম মেয়েরা সুন্দর ছেলেদের দেখলে ভাইয়া বলে ডাকে। আপনি নানা ডাকছেন কেন? শ্রবণা শব্দ করে হেসে বলল, না না, আমি একদমই। আবার নানা? আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না। নানা থেকে বাবা? উফ, আপনি এমন কেন? যান গিয়ে ঘুমান। শীতল একটা হাই টেনে বলল, আপনার সাথে কথা বলতে বলতে আমার ঘুম পালিয়ে গেছে। ওয়াও, তাহলে আসুন আমরা চা খেতে খেতে কথা বলি। শীতল কি যেন ভেবে বলল, ওকে, আমি ফ্রেশ হয়ে আসি। এখানে চা কোথায় পাওয়া যাবে? আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। শীতল দ্রুত হাত মুখ ধুয়ে একটা আকাশি রঙের টি শার্ট পরে বাইরে এলো। শ্রবণার এদিকে হার্টবিট বাড়তে বাড়তে ফেটে যাওয়ার জোগাড়। এতক্ষণ কথা বলেও এতটুকু নিশ্চিত হয়েছে যে প্রিয় অসুখের সাথে শীতলের অনেক মিল। কথা বলার ধরন, হাসি, চুল, দাঁত সব কিছুতেই। এখন মনের খোঁজ নিলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এটাই সত্যিকার অসুখ কিনা। শীতল একবারও শ্রবণার দিকে তাকাচ্ছে না, ও মাথা নিচু করে হাঁটছে। বাইরে এসে দুটো চেয়ারে বসে পড়ল দুজনে। শ্রবণা হোটেলে বয়কে 2 কাপ চা দিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে শীতলকে বলল, আপনার ঘুম ভাঙিয়ে তোলা আনার জন্য সরি। ইটস ওকে। কিন্তু মিস শ্রাবণী, আপনি কি যেন বলতে এসেছিলেন? শ্রাবণী নয়, শ্রবণা। ও, নাইস নেম। আমি শীতল। শ্রবণা একটা ঢোক গিলল। নিঃশ্বাস ভারী হয়ে এলো ওর। কান দিয়ে শোষো করে বাতাস প্রবেশ করলে যেমন অনুভব হয়, ঠিক সেরকমই লাগছে। এমন যন্ত্রণা হচ্ছে কেন? শীতল, মনে হচ্ছে নামটা অনেক পরিচিত, আপন। তবে কি এটাই প্রিয় অসুখটা? শীতল বলল, কি ভাবছেন? চমকে উঠে শ্রবণা বলল, কিছু না। কি যেন বলবেন বলেছিলেন? না মানে, আচ্ছা, আমার কণ্ঠ আপনার কাছে কেমন লাগে? অদ্ভুত প্রশ্ন। আপনার কণ্ঠ আমার আবার কেমন লাগবে? শ্রবণার লজ্জা পেয়ে বলল, সরি, আমার গলাটা বসে গেছে তো, সে কারণেই জিজ্ঞেস করলাম। আপনার কি ফ্যাসফেসে লাগছে? শীতল হেসে বলল, একদমই না। কারো বসে যাওয়া গলা যদি এত সুমধুর হয়, তাহলে আমি চাইব জগতের প্রত্যেকটা মেয়ের গলা বসে যাক। হা হা হা, কি যে বলেন। হেসে উড়িয়ে দিলেও শ্রবণার বুকে শীতল রক্তর স্রোত বইছে। এত বছরের অপেক্ষার পর অবশেষে সে সামনে এসে দাঁড়ালো। কিন্তু সে কি চিনতে পারবে আমায়? সে হয়তো আমার অসুখ, আমি তাকে নিয়ে ভাবতাম। কিন্তু সে হয়তো কখনোই আমাকে নিয়ে ভাবেনি, তাই তার মাঝে কোনো অনুভূতিও নেই।
আনমনা হয়ে এসব ভাবছিল শ্রবণা। শীতল জিজ্ঞেস করল, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না। আপনি কোথায় থাকেন? ঢাকায়। কয়েকদিনের চাপে একেবারে ভোনা ভাজা হয়ে গিয়েছিলাম, সেই জন্য রিল্যাক্সের প্রয়োজন অনুভব করলাম। ভাবলাম 2 দিন কোনো রিসর্টে কাটিয়ে আসি। ও আচ্ছা, চাটা কিন্তু সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ। শীতল খুব আর্ট করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। এত আর্ট করে চা খাওয়ার কি আছে? মনে মনে এটা বললেও খুব ভালো লাগছে শ্রবণার। হাঁ করে শীতলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ছেলেটার চোখে মুখে এত মায়া কেন? নাকটা চিকন আর লম্বা, চুলগুলো যথেষ্ট সিল্কি। ভাবতে ভাবতে শীতলের পায়ের দিকে তাকালো শ্রবণা। পায়ের নখগুলো দেখেও ওর মায়া লাগলো। খেয়াল করে দেখলো হাত পায়ের নখ বড় বড় হয়ে গেছে। এগুলোতে ময়লা জমলে তো পেট খারাপ করবে। উদ্বিগ্ন হয়ে শ্রবণা বলল, আপনি নিয়মিত নখ কাটেন না? শীতল লজ্জা পেয়ে হেসে বলল, সময় পায় না। তাছাড়া আমার এসব মনে থাকে না। নিজের কেয়ার করার কথা মনে না থাকলে আরেকজনের কেয়ার কি করে করবেন? সরি, কি বললেন? শ্রবণা এবার লজ্জা পেয়ে বলল, কিছু না। বলছিলাম নখ বড় হয়ে গেছে। শীতল অন্যমনস্ক হয়ে পড়ল। আরেকজনের কেয়ার করতে হবে? হ্যাঁ। শীতল এখন একা নয়, ওর শ্যামলতার কেয়ার ওকে করতে হবে। এখন থেকে আর আগের মতো বেখেয়ালি হলে চলবে না। হঠাৎ একদিন শ্যামলতার সাথে দেখা হয়ে যেতে পারে। দেখা হলে শ্যাম যেন এতটুকু কষ্ট না পায়। শ্রবণা খেয়াল করে দেখল শীতল আনমনা হয়ে কি যেন ভাবছে। ও জানতে চাওয়া মাত্রই শীতল ব্যস্ত হয়ে বলল, আমি একটু রুমে যাব। কথাটা বলেই চায়ের কাপ রেখে দ্রুত রুমের দিকে গেল শীতল। শ্রবণা অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে রুমে যাওয়ার কারণ বুঝতে পারল না ও। একটা ছোট নিঃশ্বাস ফেলে বাকিটুকু চা শেষ করল। শীতল রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ছুটে এসে বিছানায় শুয়ে পড়ল। ওকে দেখে মনে হচ্ছে বিছানায় ওর পাশে একজন আছে, কিন্তু আদৌ কেউ নেই। তবুও একজনকে কল্পনা করে নিয়ে শীতল বলল, সরি শ্যামলতা, তোমাকে রুমে একা রেখে বাইরে গিয়েছিলাম। মন খারাপ করো না প্লিজ। আসো, আমার বুকে মাথা রেখে ঘুমাও। তারপর এমনভাবে ডান হাতটা বুকের উপর চেপে ধরল যেন কেউ ওর বুকে মাথা রেখেছে। একা একা বলতে লাগলো শীতল। বাস্তবিক পক্ষে ওকে দেখে একা একা কথা বলছে মনে হলেও ও কল্পনায় শ্যামলতার সাথে কথা বলছে। তাকে বলছে, আমার বুকে মাথা রাখলে তুমি অনেক শান্তি পাও তাই না শ্যামলতা? আমাকে তুমি জগতের সবচেয়ে বেশি ভরসা করবে, বুঝেছ? তোমার বাবার পরে আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে। এভাবে শ্যামলতার সাথে কথা চালিয়ে গেল শীতল। শ্যামলতার অসুখটা আজ থেকে ওরও প্রিয় অসুখ। বুকের ভেতর কি নিদারুণ যন্ত্রণা হচ্ছে। কবে যে সে প্রেয়সী দেখা পাবে, এই যন্ত্রণা নিয়ে চুপচাপ বসে থাকাও যায় না। বুকের ভেতর শুধু উতাল পাথাল করে শ্যামলতার জন্য। শ্যামলতা, কোথায় তুমি? এমন সময় আবারও দরজায় ঠক ঠক শব্দ। আবার হোটেল বয় এসেছে। দুপুরের খাবার তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য ডাকছে। খাবার জন্য ক্যান্টিনে এসে শ্রবণার সাথে দেখা। পুরো ক্যান্টিনে শ্রবণ ছাড়া আর কেউ নেই, সব চেয়ার টেবিল ফাঁকা। শ্রবণার পাশের টেবিলে বসে পড়ল শীতল। খাবার পরিবেশনের জন্য ছেলেটি আসলে তাকে জিজ্ঞেস করলো, পুরোটা ফাঁকা যে? স্যার, আজকে আমাদের আর কোনো গেস্ট নেই। পুরো রিসোর্ট জুড়ে শুধু আপনারাই দুজনই আছেন। পুরো রিসোর্ট জুড়ে মাত্র দুজন? রাজা রানী? হা হা, হেসে উঠল শীতল। বিশাল বড় রাজপ্রাসাদের আকারে রিসোর্ট। এত বড় রিসোর্টে নাকি মাত্র দুজন লোক? বেশ ভালো। রাজপ্রাসাদকে এখন নিজের প্রাসাদ আর নিজেকে রাজা মনে হচ্ছে। আর কর্মচারী দুজন হচ্ছে ভৃত্য। পাশের টেবিলের মেয়েটা কি তাহলে রানী? ভাবতেই হো হো করে হেসে উঠল শীতল। হাসি থামিয়ে মনে মনে বলল, আমার রানী তো আমার মনে, আমার কল্পনায়। মিস শ্রবণা হচ্ছেন এবারের অতিথি। খাবার খাওয়ার সময় শ্রবণা বারবার পাশে টেবিলে শীতলের দিকে তাকাচ্ছিল। শীতল আনমনে খাবার খাচ্ছে, একবার মুখ তুলে তাকাচ্ছেও না। ওর এই ভদ্রতা খুব মনে ধরেছে শ্রবণার। অবশ্য দেখতে হবে না মনের মানুষটা কার। শ্রবণা নিজে থেকেই বলল, তরকারিটা অনেক মজা হয়েছে না? শীতল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, অনেক মজা হয়েছে। তবুও শীতল মাথা তুলে তাকালো না। শ্রবণা আবারও বলল, এদের রান্নাটা আর পরিবেশন বেশ চমৎকার, তাই না? হ্যাঁ। শীতলের কথা বলার দিকে কোনো আগ্রহ নেই দেখে আর প্রশ্ন করল না শ্রবণা। চুপচাপ খাবার খেয়ে নিল। খাওয়ার শেষ দিকে শুরু হলো বৃষ্টি। শ্রবণা তাড়াতাড়ি খাওয়া শেষ করে ক্যান্টিনের বারান্দায় এসে দাঁড়ালো। লেকের জলে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চারিদিকে টলমল করছে লেকের পরিষ্কার জল।
সুবিশাল লেকের মাঝখানে অনেকটা আইল্যান্ড টাইপের ছায়া ঘেরা জায়গায় এই রিসোর্ট। রিসোর্ট না বলে রাজপ্রাসাদ বললেও ভুল হবে না। সুন্দর রাজপ্রাসাদের কক্ষের কোনো হিসেব নেই, অথচ আজকে পুরোটা জুড়ে মাত্র 2জন মানুষ। কি অদ্ভুত! লেকের জলে বৃষ্টির খেলা দেখছিল শ্রবণা। দেখতে দেখতে উচ্ছ্বসিত হয়ে উঠছিল। শীতল পাশে এসে দাঁড়িয়ে বলল, বৃষ্টি ভালোবাসেন? খুব। আপনি? আমার কালবৈশাখী ভালো লাগে। শ্রবণা অবাক হয়ে বলল, কালবৈশাখী? এই প্রথম শুনলাম কারো এটা ভালো লাগে। লাগতে পারে, প্রত্যেকের ভালো লাগার জায়গা আলাদা। আপনি তো বৃষ্টি বিলাসী, যান বৃষ্টিতে ভিজুন। আপনি ভিজবেন? আমি তো বৈশাখ বিলাস, আমি কালবৈশাখীতে ভিজব। শ্রবণা অবাক হয়ে বলল, অদ্ভুত একটা মানুষ। এমন সব কথা বলে যে একই সাথে হাসিও পায়, আবার ভালোও লাগে, অথচ কথা বলার সময় সে একটু হাসি না। কি অদ্ভুত! শীতল বারান্দায় দাঁড়িয়ে দেখল একটা গাছের শরীর জুড়ে কামরাঙ্গার মতো এক ধরনের ছোট ছোট ফল ঝুলছে। বেয়ারাকে জিজ্ঞেস করে একটা ফল ছেড়ে নির্বিকার ভঙ্গিতে কামড়াতে কামড়াতে বলল, উফ কি টক। তারপর হাঁটতে হাঁটতে চলে গেল। শ্রবণায় পিছু পিছু এসে ক্যান্টিনের দরজায় দাঁড়ালো। লোকটা এই টিপটিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে রিসোর্টের দিকে গেল। কিছুক্ষণ এখানে দাঁড়ালে কি এমন হতো? ধীরে ধীরে ঝুম বৃষ্টি নেমে এলো। লেকের জলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল শ্রবণা। জল তরঙ্গের খেলা চলছে যেন। দেখতে দেখতে মনটা উড়ু উড়ু করে উঠল। প্রিয় অসুখে পাবার আনন্দ পুরো শরীরে গ্রাস করল। ইচ্ছে করছে ধেই ধেই করে নাচতে। এক ছুটে ক্যান্টিন থেকে বেরিয়ে হাত মিলে দিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। ঘাসের ওপর পা ফেলে হাত নেড়ে পা নেড়ে নাচার ভঙ্গিতে ভিজছে শ্রবণা। চুল খুলে দিয়ে মাথা দুলিয়ে উল্লাস করছে। এক পা ঘাস থেকে খানিকটা ওপরে তুলে নাড়াচ্ছে। পায়ের উপর জলের বিন্দু টুপটুপ করে পড়ছে। শ্রবণার এত আনন্দ হচ্ছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বৃষ্টির জল এত ঠান্ডা, গা শিরশির করে উঠছে। শ্রবণা ঘুরে ঘুরে নাচছে। করিডোরে দাঁড়িয়ে ওর ভেজার দৃশ্য দেখছে শীতল। ভিজতে গিয়ে একটা মেয়ে তো আনন্দ পায় নাকি? মেয়েটার চোখে মুখে আনন্দের রেখা ফুটে উঠেছে। খুশিতে উল্লসিত, সুখে ভাসছে। শীতল মনে মনে ভাবল, যদি আমার শ্যামলতার সাথে দেখা হতো তাহলে ওর সাথে বৃষ্টিতে ভিজতাম আমি। শ্যামলতার হাত ধরে বুকের কাছে টেনে নিতাম। ও জড়সড় হয়ে যেত। ভয়ে ভয়ে চোখে তাকাতো আমার চোখের দিকে। সেই চোখের দিকে তাকিয়ে আমি অনন্ত তৃষ্ণা মেটাতাম। এমন সময় ভেজা হাতে কেউ গাল স্পর্শ করল। শিউরে উঠল শীতল। মাথা ঘুরিয়ে দেখল শ্রবণা দাঁড়িয়ে। ও শ্রবণার দিকে তাকানো মাত্রই শ্রবণায় খিলখিল করে হাসতে আরম্ভ করল। সে হাসির শব্দে এই বৃষ্টির মাঝেও মুখরিত হয়ে উঠল করিডোর। শীতল দুবার চোখ পিটপিট করল। শ্রবণা হাসতে হাসতে কাছে এগিয়ে এলো। তারপর বারান্দার গ্রিলে হেলান দিয়ে চোখে চোখ রেখে গান গেয়ে উঠল, তুমি কেন এত ভয় ভয় করো? আসুন আমার কাছে। তুমি তো জানো না কত কথায় এই অন্তরে জমা আছে। কি মিষ্টি কণ্ঠ! শীতলের বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। একটা শীতল অনুভূতি। মেয়েটার চোখে চোখ আটকে গেছে। চাইলেও দৃষ্টি সরিয়ে নেওয়া যাচ্ছে না। শরীর কাঁপছে শীতলের। এ কেমন অনুভূতি! মনে হচ্ছে চোখ দুটো চৌম্বকের মতো আকর্ষণ করে আছে। ভেজা হাতে গাল স্পর্শ। শীতল নিজের গালে হাত দিয়ে সে জল মুছল। শ্রবণার দৃষ্টি ভয়ঙ্করের চেয়ে আরও ভয়ঙ্কর হচ্ছে। শীতল আর দাঁড়িয়ে থাকতে পারল না। পিছিয়ে এসে দ্রুত রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। শীতলের অস্থির লাগছে ভীষণ। মেয়েটার চোখ দেখে কেবলই মনে হচ্ছিল এটাই সে শ্যামলতা। কিন্তু ওর নাম তো শ্রবণা, ও শ্যামলতা নয়। শীতলের বুকের ভেতর রিক্টার মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। তবে এটার নাম ভূমিকম্পন বললে ভুল হবে। এটা হচ্ছে হৃদয় কম্পন। মেয়েটার চোখে কি যেন আছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলে হাত পা শিরশির করে। কিন্তু শীতল যে শ্যামলতাকে ভালোবাসে, শ্যামলতাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ ওর মাথায় একটা আইডিয়া এলো। ফেসবুকে শ্যামলতাকে খুঁজতে হবে। নিশ্চয়ই ওর কোনো আইডিয়া আছে। এখানে ফোনের নেটওয়ার্ক তেমন ভালো নয়। রিসোর্টের ওয়াইফাই অন করে দেখলো কানেকশন পাচ্ছে না। তবে আবার চেষ্টা করতে হবে। এখন মনের অস্থিরতা কমানোর উপায় কি? শ্যামলতার ডায়েরি। শীতল আবার ডায়েরি খুলে বসল। এবার দ্বিতীয় চিঠি। আচ্ছা, তোমাকে আমি কি নামে ডাকবো? আমি তোমাকে অশোক নামে ডাকলে তুমি কি রাগ করবে? রাগ করো না লক্ষ্মীটি। তুমি তো আমার সুখের অশোক। তোমাকে ভেবে আমি কতটা সুখী হই কিভাবে বোঝাবো বলো? জানো, আমার আজকে খুব আলতা দিতে ইচ্ছে করছে। আলতা মানে কিন্তু নেল পলিশ নয়। এটা রক্তের মতো লাল।
পানির মতো তরল, সেই আলতা, বুঝেছ? আলতার দুই পায়ে ভারী করে লাগিয়ে বসে থাকতে ইচ্ছে করছে, আর ইচ্ছে করছে পা ভিজিয়ে পুরো বাড়ির নিচে নিচে বেড়াতে, যাতে করে আমার পায়ের আলতা ধুয়ে পুরো বাড়িতে আলতাল দাগ পড়ে যায়। হাতের নখেও আলতা লাগাবো, সেই রং ধুয়ে তোমার গালে ছুঁয়ে দেব। তুমি কেমন ড্যাব ড্যাব করে তাকাবা, আমার ইচ্ছে করবে তোমার চোখে গুঁতো দিয়ে খিলখিল করে হাসি। কিন্তু ওই ভয়ঙ্কর কাজটা আমি কখনোই করতে পারবো না গো। আমি তার চেয়ে ভয়ঙ্কর কাজটা করব। কি জানো? আমি তোমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকবো, তাকিয়ে থাকবো, তাকিয়ে থাকবো। তুমি আমার চোখের দিকে তাকিয়ে খেয়েই হারিয়ে ফেলবা। বুকের ভেতর স্পন্দন শুরু হবে, হার্টবিট ঢিপ ঢিপ করবে, নিঃশ্বাস ভারী হবে, দম আটকে আসতে চাইবে, বুকের ভেতর শূন্য শূন্য লাগবে, একই সাথে সুখ আর আনন্দ ফিল করবে। তারপর আমার কান্না পাচ্ছে গো, আজ আর লিখব না, আমাকে একটু কাঁদতে দাও। চিঠি থেকে মুখ তুলে ডায়েরিটাকে বুকে চেপে ধরল শীতল। বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে, অন্তরে জ্বালা তৈরি হচ্ছে। এই জ্বালার তেজ ভয়ঙ্কর, না সহ্য করা যায়, না কাউকে বলা যায়। শ্যামলতাকে খুঁজে পেতেই হবে, ওর অপেক্ষার প্রহর ঘুচিয়ে দিতেই হবে। পুরোটা সন্ধ্যা অস্থিরতার মধ্যে দিয়ে কাটল। রাতের খাবার খেতে গিয়ে শীতল দেখল পুরো ক্যান্টিন ফাঁকা। মহারানী আসেনি নাকি? না এলেই ভালো, একা একা আরাম করে খাওয়া যাবে। মেয়েটা আশেপাশে থাকলে হাত পা কেমন শিরশির করে, অস্থির লাগে। আর না দেখা হলেই ভালো। এমনিতেও বিকেলবেলা ভিজতে দেখার পর শীতল অন্যরকম আগুনে দগ্ধ হচ্ছে। এটাকে আর বাড়তে না দেওয়াই ভালো, শ্যামলতা কষ্ট পাবে। অর্ধেক খাবার খাওয়ার পর শীতল বেয়ারাকে জিজ্ঞেস করল, একজন ম্যাডাম যে ছিলেন, উনি খাবেন না? ম্যাডাম রাতে খাবেন না বলে দিয়েছেন। ও আচ্ছা, কেন খাবেন না তা তো জানি না। ম্যাডামকে দেখলাম খুব গম্ভীর হয়ে বসে আছেন। ও, বলে খাবার মুখে দিল শীতল, কিন্তু মনে মনে ভাবছে, না খেয়ে থাকা কি ঠিক হবে? ম্যাডামের বোধহয় মনের অসুখ, থাক, সে তার মতো। কেউ খেলো কি না খেয়ে থাকলো তাতে কিচ্ছু যায় আসে না। খাবার শেষ করে রিসোর্টের বাম দিকে চলে এলো শীতল। এখানে 2 নারিকেলের গাছের মাঝখানে একটা নেটের দোলনা আছে। সেটাই শুয়ে আকাশ দেখতে ইচ্ছে করছে, কিন্তু দোলনার কাছে এসে দেখল তাতে মহারানী শুয়ে আছেন। শীতল আস্তে আস্তে পাশ কাটিয়ে চলে গেল। ও চলে যাওয়ার সময় শ্রবণা আর চোখে তাকালো। শীতল রিসোর্টের সামনে গিয়ে গাছের গোড়ায় বানানো বেঞ্চিতে বসে পড়ল। খুব সুন্দর বাতাস বইছে। বৃষ্টির পর আবহাওয়া অনেক শীতল। আকাশে বেশ নক্ষত্র আছে দেখছি। আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে লাগলো শীতল। শ্রবণা দোলনায় শুয়ে দোল খাচ্ছে আর তাকিয়ে আছে শীতলের দিকে। ছেলেটা অনেক ভদ্র, কিন্তু ভদ্রতার খাতিরে চুপ করে বসে থাকলে মনের কথা জানানো হবে না। বেয়ারে এসে জিজ্ঞেস করলো, ম্যাডাম, কোল্ড ড্রিঙ্কস 2 গ্লাস আনুন। শ্রবণা উঠে গিয়ে শীতলের পাশে বসল। শীতল নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে আকাশের দিকে। শ্রবণার পাশে বসেছে, সেদিকে কোনো ভূক্ষেপ নেই। বেয়ারা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলে শীতল বলল, আমি খাবো না স্যার, পেপসি খেলে ভালো লাগবে। শ্রবণার মুখের দিকে তাকিয়ে গ্লাস হাতে নিল শীতল। এক ঢোক গিলে বলল, আপনি বারবার আমার কাছে কেন আসছেন? বুঝতে পারছেন না আপনার সাথে ভাব জমানোর ইচ্ছে আমার নেই। তাছাড়া আমি মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখতে ভালোবাসি। হাত থেকে গ্লাস পড়ে যাওয়ার উপক্রম হলো শ্রবণার। এভাবে মুখের ওপর কড়া করে কথা শুনিয়ে দিল, অপমান বোধ হচ্ছে তো। ও লাফ দিয়ে গাছের গোড়া থেকে নেমে নিচে দাঁড়ালো। থমথমে মুখে বলল, আমার কাছে আপনাকে আসতেই হবে। এভাবে অপমান না করলেও পারতেন। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না শ্রবণা। শীতল পুরোপুরি এই কথাটার মানে কি? ওর কাছে আসতেই হবে মানে? শীতলের ঘুম আসছে না, খুব ছটফট লাগছে। বিষণ্ণ মনে ছাদে এসে দাঁড়ালো। চমকে উঠল যখন একটা মেয়ের কান্নার শব্দ কানে এলো। কেউ ফুপিয়ে ফুপিয়ে কাছে। পাশ ফিরে দেখল কিছুটা দূরে একটা মেয়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে কাছে। খানিক বাদে বুঝতে পারল ওটা শ্রবণা। শীতল কাছে এগিয়ে এসে গলা খাকারি দিল। শ্রবণা কান্না থামিয়ে অবাক হয়ে শীতলের দিকে তাকালো। জিজ্ঞাসানো চোখে চেয়ে রইল শীতলের দিকে। শীতল অপ্রস্তুত হয়ে বলল, সরি, আপনি কি অনেক দুঃখ? শ্রবণা অবাক চোখে তাকিয়ে বলল, কেন? রাতে খাবার খাননি, আবার এখন কাঁদছেন। আমার মনে হচ্ছে আপনার অনেক দুঃখ। শ্রবণা চোখ মুছে বলল, আমার দুঃখ নিয়ে আপনাকে ভাবতে হবে না। তখন খুব তো অপমান করে তাড়িয়ে দিলেন, এখন আবার কেন এসেছেন? এত রাতে ছাদে একা একটা মেয়ে কাঁদছে,
তাও আবার একটা নির্জন আইল্যান্ডে। আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ তার কান্না দেখে যাব, সেটা তখন মনে হয়নি। এই নির্জন দ্বীপে এত বড় প্রাসাদে শুধু দুজন মানুষ, অপর মানুষটার সাথে ভদ্রতার খাতিরে কথা বলা যায়। ও আচ্ছা, আমার এটা একদমই মনে হয়নি। অপর মানুষটা তো একাই সাহস করে এসেছে, সে হয়তো একাই থাকতে ভালোবাসে। সে যেটাই ভালোবাসুক, নিজে থেকে তো আপনার কাছে গিয়েছিল কথা বলার জন্য, তাই না? শীতল মাথা ঝাঁকিয়ে বলল, ইস, তাহলে তো অন্যায় করে ফেলেছি। এখন কি মহারানী ক্ষমা করে দিতে পারেন? না, পারি না। আপনার ওপর আমার অনেক অভিমান জমে গেছে। ও আচ্ছা, আমার সামনে এরকম ও আচ্ছা ও আচ্ছা করবেন না। ও আচ্ছা। শ্রবণা চোখ পাকিয়ে তাকাতেই শীতল বলল, আর বলবো না। আপনি এত রাতে ছাদে কেন? আমার কথা ছাড়ুন, আপনি এত রাতে ছাদে কি করছেন? কাঁদছি। কাঁদুন, কিন্তু বেশি না। কারণ বেশি কাঁদলে গালে ঘা হয়। বেশি কাঁদলে গালে ঘা হয়। এই অদ্ভুত তথ্য কোথায় পেয়েছেন আপনি? শীতল বলল, চোখের জলে নুন থাকে। কেঁচোর গায়ে নুন ছিটালে কেঁচো গলিয়ে মলিয়ে দলা পাকিয়ে মরে যায়। মেয়েদের গাল আরও বেশি সংবেদনশীল। তাহলে মেয়েদের গালে ইনফেকশন হবে না বলুন? শ্রবণা ভ্রুকুচকিয়ে তাকালো শীতলের দিকে। ওর কান্না পুরোপুরি থেমে গেছে। শীতলের এই অদ্ভুত তথ্য শুনে ওর চোখে মুখে বিস্ময়। এমন কথা জীবনেও কখনো শোনেনিও। শীতল বলল, এই দেখুন, আপনি আমার কথা বিশ্বাস করেছেন, তাই আপনার কান্নাও থেমে গেছে। শ্রবণা হেসে বলল, আপনি যে কি অদ্ভুত একটা মানুষ। শীতল মুচকি হেসে বলল, সবাই তাই বলে। আমার ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে নিয়ে অনেক মজাও করে। সবাই আমাকে কি নামে ডাকে জানেন? কি? অদ্ভুত কর্মা। শব্দ করে হেসে উঠল শ্রবণা। হাসতে হাসতে বলল, অদ্ভুত কর্মা? সত্যি, নামটা একেবারে আপনার জন্য পারফেক্ট হয়েছে। হ্যাঁ, আমিও তাই বলি। আপনার কি এখনো কষ্ট হচ্ছে? শ্রবণের মুখে একটা অন্যরকম আভা ফুটে উঠল। চোখে মুখে দেখা দিল রাজ্যের বিস্ময়। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, না, এখন একটু কষ্ট হচ্ছে না। যাক, শুনে ভালো লাগলো। আমার ঘুম আসছিল না, খুব অস্থির লাগছিল, তাই ছাদে উঠে এলাম। শ্রবণা কৌতূহলী হয়ে বলল, অস্থির লাগছিল কেন? সে কারণটা জানলে নিজে অস্থিরতা কমিয়ে ফেলতাম। আমি কমিয়ে দিই। চমকে উঠল শীতল। শ্রবণার কণ্ঠে অচেনা এক ধরনের সুর শুনে ভেতরটা কেঁপে উঠেছে ওর। মগজে যন্ত্রণা শুরু হয়ে গেছে। শ্রবণার মুখের দিকে তাকিয়ে দেখল খুব মায়া নিয়ে বসে আছে মেয়েটা। সেই মুখ দেখে মনে হচ্ছে কত যুগ যুগ ধরে অপেক্ষার প্রহর গুনছে আর ভাবছে কবে আসবে। এই মুহূর্তে শ্রবণাকে অনেক বেশি শ্যামলতা মনে হচ্ছে। হার্টবিট বেড়ে যেতে লাগলো শীতলের। শ্রবণার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি নেল পলিশ দিতে পছন্দ করো? শ্রবণা মুখ বেঁকিয়ে বলল, ধুর, নেল পলিশ আমার অসহ্য লাগে। ওটা নখে থাকলে উজু হয় না। তাছাড়া আমার ধবধবে সাদা আঙ্গুল ভালো লাগে। হতাশ হয়ে মাথা নিচু করে ফেলল শীতল। হঠাৎ বেড়ে যাওয়া হৃৎপিণ্ডের অস্থিরতা কমানোর চেষ্টা করল। বুকের ঢিপ ঢিপ শব্দটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। শ্যামলতা চিঠিতে লিখেছে নেল পলিশের কথা, অথচ শ্রবণা নেল পলিশ একেবারেই পছন্দ করে না। অযথা শ্রবণাকে শ্যামলতা ভেবে ভুল করতে যাচ্ছিল শীতল। এদিকে শ্রবণা মনে মনে ভাবছে, আমি নেল পলিশ পছন্দ করি না, কিন্তু লাল আলতা আমার অনেক ভালো লাগে। পায়ে মোটা করে আলতা দিয়ে পুরো বাড়ির নিচে নিচে বেড়াতে ইচ্ছে করে। একটা চিঠিতে প্রিয় অসুখে বলেছিলাম এই ইচ্ছের কথা। আজকে প্রিয় অসুখ মানে সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু চিঠিটা আর দেওয়া হলো না। যখন এই আলতার কথা বলতে যাবে, এমন সময় একজন বেয়ারা এসে বলল, ম্যাডাম, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? শ্রবণা হেসে বলল, না রবিউল ভাই, আমি ওনাকে চিনি, সমস্যা নেই, আপনি যান। শীতল জিজ্ঞেস করল, ওনারা কি আপনার দেখাশোনা করছেন? আসলে এই রিসোর্টটা আমার মামার। মামা সবাইকে বলে দিয়েছেন আমার যেন কোনো সমস্যা না হয়। ও আচ্ছা, তাই তো বলি, একা একটা মেয়ে এই নির্জন দ্বীপে থাকার সাহস পান কোথা থেকে? এই যে এত রাতে ছাদে একা আমার সাথে বসে আছেন। আমি যদি আপনার কোনো বিপদ ঘটিয়ে ফেলি, আমি তো সেটাই চাই। হোয়াট? শ্রবণায় হেসে বলল, মজা করছিলাম। ছাদের চার কোণায় সিসি ক্যামেরা লাগানো আছে, খেয়াল করেনি বোধ হয়। ছাদেও? বা, সিকিউরিটি অনেক ভালো বলতে হবে। এরপর রিসোর্ট প্রসঙ্গ নিয়ে কথাও চলতে লাগলো। শীতল বিভিন্ন বিষয় জানতে চাচ্ছিল আর শ্রবণা সেসবের উত্তর দিচ্ছিল। এভাবেই আলতা নীল পলিশের প্রসঙ্গটা চাপা পড়ে গেল। শ্রবণা ভুলে গেল আলতা ভালো লাগে সেই কথাটা শীতলকে বলতে।
এটা বলে শীতল কিছুটা নিশ্চিত হয়ে যেতে পারত এটাই ওর শ্যামলতা। কিন্তু অদ্ভুত বিষয়, প্রকৃতি ওদের সত্যিকার পরিচয় হতে দিল না। রিসোর্টের প্রসঙ্গ থেকে শ্রবণার বাড়ি কোথায়, বাসায় কে কে আছে এসব নিয়ে কথা হলো। দুজনেই কথা বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে। শীতলের এই প্রথম মনে হচ্ছে মেয়েটা বন্ধু হিসেবে অনেক ভালো, অনেক মিশুক, হাস্যোজ্জ্বল, সব কিছু সহজেই বুঝে নিতে পারে। শীতলের এই মানসিকতাগুলো অনেক ভালো লাগলো ওর। আড্ডা দিতে দিতে রাত অনেক বেড়ে গেল। শীতল হঠাৎ জিজ্ঞেস করলো, ঘুমাবেন না আপনি? আমার তো গল্প করতে অনেক ভালো লাগছিল। সত্যি আমারও অনেক ভালো লাগছে। আপনি কিন্তু অনেক মিশুক টাইপের। আমি আবার কারোর সাথে মিশলেও আগে নিজে কথা বলতে পারি না। কেউ কথা বলতে বলতে সহজ করে দিলে তাহলে আমিও অনায়াসে কথা বলতে পারি। কথাটা শুনতে শ্রবণের কি যে ভালো লাগলো। দুজনের দুটি মন তাহলে একই আছে। এখন আরও কিছু সময় একসাথে কাটাতে হবে। তারপর সরাসরি মনের কথাটা শীতলকে বলে দিতে হবে। তাহলে যেন আটকে থাকা দম অক্সিজেন ফিরে পাবে। উফ, শীতল বলল, এখন তাহলে রুমে যাওয়া যাক। যেতে চাইলে কি আর করার, মানে কি? আপনি কি সারা রাত এখানে বসে কাটিয়ে দিতে চান নাকি? আমার আপত্তি নেই। সারা রাত গল্প করলে আরও ভালো হবে। রুমে তো আর আপনি থাকবেন না। অবাক চোখে তাকালো শীতল। শীতলকে খারাপ ভাবতে পারে, তাই ঝটপট হেসে শ্রবণা বলল, আরে মজা করছিলাম। শীতল হেসে বলল, কি যে বলেন, আপনি অনেক অদ্ভুত ফান করেন। সেটা শুধু আপনার ক্ষেত্রেই হচ্ছে। এর আগে কখনো মুখ দিয়ে এমন আজে বাজে কথা বেরোয়নি, বিশ্বাস করুন। আমাকে প্লিজ খারাপ ভাববেন না। ওকে বাবা, ভাববো না। আর এতে খারাপ ভাবার কিছু নেই। অবশ্যই এভাবে আমি আপনাকে বললে আপনি আমাকে খারাপ কেন, একেবারে থার্ড ক্লাস লুচ্চা ছেলে ভাবতেন। শ্রবণার আবেগী গলায় বলল, আমি কিছুই ভাবতাম না, বরং আরও ভালো লাগতো। কি ভালো লাগতো? হা হা হা। আরে বাদ দিন, মাইন্ড করবেন না। গল্প করতে ভালো লাগছিল তো, তাই বললাম আর কি। ও আচ্ছা, কিন্তু আপনি অনেক ভয়ঙ্কর। সিরিয়াসলি? না, আপনি মেয়ে হিসেবে অনেক নমনীয়, সুইট আর মিশুক, এতটুকুই বুঝতে পেরেছি। শ্রবণা হেসে বলল, আমি এতেই ধন্য। কথা বলতে বলতে শীতলের রুমের সামনে এসে গেল। শীতল দরজা খুলতে খুলতে বলল, আজকের মতো শুভরাত্রি তাহলে। শ্রবণার ছটফট লাগছে। কিছুতেই শীতলকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে আরও কিছুক্ষণ বসে গল্প করতে। কিন্তু শীতল ইতিমধ্যে দরজা খুলে রুমে প্রবেশ করেই তাকিয়ে আছে। বাধ্য হয়ে শ্রবণা বলল, ওকে, শুভরাত্রি তাহলে। শীতল মিষ্টি হেসে দরজা লাগিয়ে দিল। শ্রবণার মনে জ্বালা শুরু হয়ে গেছে। শীতলকে মনের কথাটা না বললে কিছুতেই শান্তি হচ্ছে না। কিন্তু এত তাড়াতাড়ি বলে দেওয়াটাও ঠিক হবে না। ছেলেটা যদি না করে দেয় তাহলে তো মহা বিপদ। ধীরে ধীরে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেলে তারপর অনায়াসে বলা যেত। তাছাড়া মাত্র একদিনের পরিচয়। শ্রবণা যে দীর্ঘ কয়েক বছর ধরে ওকে নিয়ে স্বপ্ন দেখেছে, শীতল তো সেটা জানে না। ওর কাছে শ্রবণা কেবলমাত্র একটি সাধারণ মেয়ে। নিজের রুমে পায়চারি করতে করতে ছটফট করছিল শ্রবণা। মিনিট 10 পর শীতলের দরজায় এসে নক করল। শীতল এখনও ঘুমায়নি। দরজায় শব্দ হতেই ও এসে দরজা খুলে দিল। শ্রবণাকে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে? শ্রবণা কি বলবে ভেবে পাচ্ছিল না। আমতা করে বলল, না মানে আমার না খুব পিপাসা লেগেছে, একটু পানি খাবো। আপনার রুমে পানি হবে? ওয়েট, নিয়ে আসি। আমি ভেতরে আসি। শীতল কড়া গলায় বলল, না, করিডোরে সিসি ক্যামেরা লাগানো আছে। আমি চাই না আপনার মামা অন্য কিছু ভাবুক। শ্রবণা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। শীতল পানির বোতল নিয়ে এসে শ্রবণার হাতে দিয়ে বলল, খান। শ্রবণার পানির বোতল নিয়ে ধন্যবাদ জানিয়ে ভাবছিল কিছু বলা যায় কিনা, কিন্তু শীতল তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলে বাধ্য হয়ে নিজের কক্ষে চলে আসতে হলো। তবুও শ্রবণার শান্তি হচ্ছে না কিছুতেই। কোথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের আঁচ শ্রবণার গায়ে লাগছে। এ একটা অসহ্য যন্ত্রণা। শীতলের সাথে কথা না হলেও ছেলেটা যদি পাশে বসিয়ে রাখত কিংবা আশেপাশে থাকতো, এভাবে কতক্ষণ থাকা যায়? শীতলের কাছে আবারও যেতে ইচ্ছে করছে, কিন্তু কেন যে এমন লাগছে সেটাই বুঝতে পারছে না শ্রবণা। শীতলের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে না, একদমই থাকতে পারছে না শ্রবণা। শীতলকে কিছু একটা বলতেই হবে। শ্রবণার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। দ্বিতীয়বার শীতলের দরজায় শব্দ করলে বিরক্ত মুখে দরজা খুলে দিল শীতল। ঘুম ঘুম চোখে জানতে চাইল, কী সমস্যা আপনার?
শ্রবণা আমতা আমতা করে বলল, আমার না ঘুম আসছে না। তো ঘুম না এলে বসে থাকুন, আমার দরজায় কেন? আমার না আপনার সাথে থাকতে ইচ্ছে করছে। মানে? শ্রবণা আমতা আমতা করে বলল, মানে আপনার সাথে বসে কথা বলতে ইচ্ছে করছে। আমার কথা বলার কেউ নেই তো, আমার রুমে একা একা ভালো লাগছে না। শীতল কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল খানিকক্ষণ। এই মেয়েটার কোনো সমস্যা আছে নাকি? একটা মেয়ে এত রাতে বারবার আসে, ব্যাপারটা কেমন যেন হয়ে যাচ্ছে না? শ্রবণা বলল, আমার কিছু ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, খুব। শীতল শ্রবণার দিকে তাকালো, দেখল শ্রবণার চোখে পানি। ও মাথা নিচু করে রেখেছে, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শীতলের ছটফট লাগছে এখন। একটা মেয়ে ভাবে সামনে দাঁড়িয়ে কাঁদছে, তাকে তো কিছু বলাও যায় না, তাড়িয়ে দিলে ব্যাপারটা খারাপ দেখায়। কি যে করব এখন? শীতল বলল, আচ্ছা আপনি রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করুন। শ্রবণার মুখে কোনো কথা নেই, এখনো মাথা নিচু করে রেখেছে। শীতল অপ্রস্তুত বোধ করছে এখন। দারুণ সমস্যায় পড়া গেল। মেয়েটা নড়ছেও না, সরছেও না, আবার কথাও বলছে না। শীতল ভেবে বলল, আচ্ছা তাহলে বাইরে গিয়ে বসি। শ্রবণার তবুও কোনো সারা শব্দ নেই। শীতল বাধ্য হয়ে দরজা লাগিয়ে দিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। পিছন ফিরে দেখল শ্রবণা দাঁড়িয়ে আছে। শীতলের এখন চিৎকার করতে ইচ্ছে করছে। কি একটা ঝামেলায় পড়ে গেল। ও ধীর গলায় বলল, আসুন। শ্রবণা আস্তে আস্তে শীতলের পিছিয়ে হাঁটা শুরু করল। শীতল বাইরে এসে নারিকেল গাছে বাঁধা দোলনার কাছে চেয়ার টেনে বসল। শ্রবণাকে বলল দোলনায় শুয়ে পড়তে। শ্রবণা বাধ্য মেয়ের মতো দোলনায় শুয়ে শীতলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অস্বস্তি লাগছে শীতলের। বুকের ভেতর দ্রিম দ্রিম করে হাতুড়ি পিটছে। এই নির্জন রাতে একটা মেয়ের সাথে একাকী বসে থাকাটা নিতান্তই অস্বস্তিকর ব্যাপার। তারপর মেয়েটা যদি নিজের প্রিয়জনের মতো হয়। শ্রবণার দোলনায় শুয়ে নিষ্পলকভাবে চেয়ে আছে শীতলের দিকে। শীতল কি করবে বুঝতে না পেরে বলল, আমি একটা গল্প শোনাই, আমি ঘুমানোর চেষ্টা করুন। শ্রবণা নিশ্চুপ। শীতল মুখ কাছুমাচু করে চেয়ে আছে। দূর থেকে ভেসে আসা ইলেকট্রিসিটির আলোয় শ্রবণার ভেজা গাল দেখে বড্ড মন কেমন করছে। এভাবে আর কয়েক মিনিট তাকিয়ে থাকলে নির্ঘাত কিছু একটা হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে শীতল। শ্রবণার দৃষ্টি সরাচ্ছে না। আবছা অন্ধকার, আবছা আলোয় শীতলকে মন ভরে দেখছে। শীতল অন্যদিকে চোখ ঘুরিয়ে একটা গল্প শুরু করলো, রূপকথার গল্প। গল্প বলতে গিয়ে বারবার শীতলের গলা কেঁপে যাচ্ছিল। নিজেকে সংযত করে গল্প চালিয়ে গেল। একসময় তাকিয়ে দেখল শ্রবণা ঘুমিয়ে পড়েছে। শীতল শ্রবণার মুখের দিকে তাকানো মাত্র বুঝতে পারল নিজের মনের অবস্থা ভালো নয়, বেগতিক ঝড় বইছে। এই মেয়ের সামনে আর কখনো পড়া যাবে না। দ্রুত নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল শীতল। এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কি যে যন্ত্রণা হচ্ছে। সকালের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল শ্রবণার। নিজেকে বাইরের দোলনায় আবিষ্কার করে রাতের কথা মনে পড়ে গেল ওর। মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। ঘুম ঘুম চোখে উঠে রুমের দিকে পা বাড়ালো। শীতলের দরজার সামনে এসে চোখ বন্ধ করে শীতলের মুখটা দেখতে পেল শ্রবণা। তারপর মুচকি এসে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। চলবে গল্প প্রিয় অসুখ, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।